বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, ভূ রাজনীতিতে নানা পরিবর্তন ঘটতে শুরু করেছে এবং সেই পরিবর্তনের হাওয়া বাংলাদেশের দিকেও আসতে শুরু করেছে। বাংলাদেশ গত কয়েক বছর ধরেই এই অঞ্চলে সবচেয়ে প্রভাবশালী দুই দেশ ভারত এবং চীন, তার মধ্যে এক ধরনের ভারসাম্য বজায় রেখে চলবার চেষ্টা করেছে, সম্পর্কের ভারসাম্য। এবং সেক্ষেত্রে সেটিকে অনেকে প্রশংসার চোখে দেখেছেন এবং তার জন্য দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকে সাধুবাদও জানিয়েছেন যে তিনি যথেষ্ট স্মার্টলি এই ভারসাম্যটা বজায় রেখে চলতে পেরেছেন। যদিও অনেকে আশঙ্কা প্রকাশ করছিলেন যে এই ভারসাম্য বজায় রেখে চলা আসলে খুব বেশি দিন সুবিধা দেবে না। এবং বাংলাদেশ আন্তর্জাতিক যে সমস্যাগুলো বাংলাদেশের জন্য বড়, তার মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা। বহু বছর ধরেই তারা আছেন। 17 সালে একটা বড় ধাক্কা এসছে এবং সেই হিসেব মতো প্রায় 1 মিলিয়নেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে এবং তারা বাংলাদেশের জন্য নানা ধরনের সংকট তৈরি করছে। মানবিক বিবেচনা থেকে তাদেরকে আশ্রয় দেওয়াটা বাংলাদেশের দিক থেকে যেমন জরুরি ছিল, হয়তো বা অনেকে তার সঙ্গে একমত নন, কিন্তু তাদেরকে প্রত্যাবাসনের যে চেষ্টার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সাফল্য কতখানি নিয়ে সেটি নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে। বিশেষ করে সরকারের দুই প্রধান মিত্র চীন এবং ভারত এই বিষয়ে তাদেরকে খুব একটা, বাংলাদেশ সরকারকে খুব একটা সহায়তা করেছে বলে কেউ মনে করে না, বরং উল্টোটাই হয়েছে। তাদের অবস্থানটা অনেকটাই মিয়ানমারের ক্ষেত্রে পশ্চিমের সঙ্গে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মোটা দাগে খুব একটা ভালো ছিল এ কথা বলা যাবে না গত কয়েক বছর ধরেই। এবং বিশেষ করে যে কারণে নির্বাচন, গণতন্ত্র, এইসব প্রশ্নে, মানবাধিকারের প্রশ্ন, তারা নানা সময় নানা কথাবার্তা বলছিল, কিন্তু সম্পর্কের একটা ধারাবাহিকতা, স্বাভাবিক সম্পর্কের একটা সূত্র ধরেই এই দেশগুলোর সঙ্গে বাংলাদেশ এগোচ্ছিল। কিন্তু 2021-এর শেষ প্রান্তে ডিসেম্বর মাসে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে অন্তত দৃশ্যমান কিছু ধাক্কা বাংলাদেশের উপরে এসে পড়েছে। তার একটি হলো যে বাংলাদেশ গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে জন্ম নেওয়া একটি রাষ্ট্র, দেশের মানুষ গণতন্ত্রের চেতনা লালন করে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে গণতন্ত্রের সম্মেলন আহ্বান করলেন, সেখানে 110টি দেশ আমন্ত্রণ পেল, বাংলাদেশ সেই তালিকায় নেই। বাংলাদেশ যে তালিকায় স্থান পেয়েছে সেই তালিকায় আছে উত্তর কোরিয়া, সেই তালিকা আছে চীন, মিয়ানমার, ইরান, এইসব দেশ। এবং সেই সম্মেলন চলাকালেই আসলে বাংলাদেশের একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এলিট ফোর্স হিসেবে পরিচিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের উপরে স্যাংশন এবং র্যাবের 7 কর্মকর্তার উপরে স্যাংশন। এর বাইরেও কিছু কিছু ছোটোখাটো নানা রকমের পদক্ষেপ, ব্লগার, অভিজিৎ হত্যাকারীদের ধরবার জন্যে পুরস্কার ঘোষণা, নানা দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে বলে অনেকে মনে করেন যে বাংলাদেশকে আসলে গণতন্ত্রের পথে হাঁটতে হবে এবং নইলে তারা খুব একটা ভালো আচরণ বাংলাদেশের সঙ্গে করবে না। এবং আমরা ভূ রাজনীতিতে যে বড় পরিবর্তন, বৈরিতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের, সেটিও জানি। অনেকে মনে করেন যে চীনের সঙ্গে বাংলাদেশের সখ্যতাও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের এই কারণ হতে পারে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই অঞ্চলে ভারতের যে সখ্যতা দীর্ঘদিন যাবৎ, এবং ভারতের চোখেই অনেকটা বাংলাদেশকে বা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোকে দেখবার চেষ্টা, সেটি আর খুব একটা কার্যকর থাকছে বলে মনে হচ্ছে না। কেন, ভারত সম্পর্কেও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান খানিকটা পরিবর্তনের মুখে। কারণ অন্যদিকে ভারত তার পুরনো মিত্র রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক, ঘনিষ্ঠতা, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুব একটা সুখকর না এবং সেটিকে তারা সেভাবে দেখছে না। যে কারণেই বাংলাদেশকে তারা এতদিন যেভাবে দেখবার চেষ্টা করেছে যে ভারত যা বলবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সেটিই মানবে, সেটি এখন মনে হচ্ছে আর হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র আলাদাভাবেই বাংলাদেশকে দেখবার চেষ্টা করছে। সেটি বাংলাদেশের জন্য আগামী দিনের জন্য কী ধরনের সুবিধা দেবে বা সংকট তৈরি করবে, সেটি নিয়ে নানা মনে নানা রকমের প্রশ্ন আছে। এবং 2023-এ বা 23-এর শেষে বা 24-এর শুরুতে বাংলাদেশের সাধারণ নির্বাচন, সেই নির্বাচনের উপর এটির কী প্রভাব পড়বে সেটি নিয়েও নানা রকমের প্রশ্ন আছে। এবং সবচেয়ে বড় কথা যে রোহিঙ্গা সংকট সমাধানে আসলে এই যে সম্পর্কের যে টানাপোড়েন বা নতুন নতুন মেরুকরণ, সেগুলো কী ধরনের প্রভাব ফেলতে পারে, নাকি এই রোহিঙ্গাদের আমাদের সঙ্গেই আসলে নিয়ে বসবাস করতে হবে, সেটি নিয়ে নানা রকমের প্রশ্ন আছে, নানা রকমের আশঙ্কা আছে, নানা রকমের বার্তা আছে। এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বাবা বসা আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান
এবং আমার ডানে রয়েছেন প্রাক্তন কূটনীতিক অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর মাহবুব রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই এবং আপনার কাছ থেকে একটু প্রথমেই শুনে নিতে চাই, বছরের শেষে সবচেয়ে বেশি আলোচনায় যে ঘটনাটি বাংলাদেশে ক্ষেত্রে ঘটলো, যে গণতন্ত্রের সম্মেলনে একদিকে ডাক না পাওয়া এবং তার চেয়ে বেশি আলোচনার মধ্যে যেটি আসলে র্যাব এবং তার কয়েকজন কর্মকর্তার উপরে স্যাংশন। সো আপনি কি মনে করেন যে এটি কি আসলে বাংলাদেশ এই ধারাটা কি অব্যাহত থাকবে, এই চাপটা কি বাংলাদেশের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত থাকবে? এটিকে নানানজন নানানভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করছেন। কেউ মনে করছেন যে কোয়াডে কেন বাংলাদেশ যুক্ত হচ্ছে না, সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র একটা চাপ দেবার চেষ্টা করছে। আপনাকে তো এই মনে হয়? ধন্যবাদ জনাব জিল্লুর, এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দর্শক শ্রোতা সবাইকে। যথার্থই বলেছেন যে যুক্তরাষ্ট্রের এই কোটানকোট নিষেধাজ্ঞা এবং আমাদেরকে গণতান্ত্রিক সম্মেলন থেকে বাইরে রাখা, এর দুটোই আমি বলবো যে শুধু এখানকার ডোমেস্টিক পার্সপেক্টিভকে সামনে রেখেই যে ব্যাপারটা হয়েছে তা না। যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি প্রণয়নে তারা সবসময়ই মাল্টিপল আসপেক্টসকে সামনে রাখে। ডেফিনেটলি দে হ্যাভ প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, সেভাবে তারা অগ্রসর হয়। তো এবং এখানে এই যে গ্রেট পাওয়ার্স রাইভেলরি যেটা আমরা বলি বা কম্পিটিশন, এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এটা যেমন সত্য কথা, তারপরেও আমি বলবো ডোমেস্টিক সেক্টরেও আমাদের একটু মনে হয় হোমওয়ার্কেরও জায়গা আছে, যে আমরা শুধুমাত্র কনস্পিরেসি থিওরি দিয়ে কতদিন আমরা এগিয়ে যাব, পার পেয়ে যাব। কারণ সবচেয়ে ভালো তো হচ্ছে যে ইফ উই ক্যান কিপ আওয়ার হাউস ইন অর্ডার, দেন ডেফিনেটলি উই ক্যান স্পিক লাউডার। আচ্ছা, হয়তো বলা হবে যে যারা আমাদেরকে নানাভাবে ব্র্যান্ডিং করেন বা আমাদের উপরে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেন, তারা কি মুক্ত? না, মোটেই না। তাদের নিজস্ব স্টেটমেন্টই তো তা প্রমাণ করে। তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক, তাদের একাডেমিক্স, তাদের অ্যানালিস্টস, তারা সবাই তো সে ব্যাপারে সোচ্চার আছে। বরং আমি বলবো যে তাদের জন্য দে ক্যান অ্যাফোর্ড, দ্যাটস ওয়াই দে ক্যান ডু দিস। এবং ওই যে এক ধরনের নজরদারি করা কিংবা পুলিশিং না হলেও মোটামুটি ওই টোনে কথাবার্তা বলা। কখনো কখনো তো দেখা যায় যে আমাদের যেমন স্টেক আছে তাদের স্টেক থাকে, এবং কম্পিটিশনে অর্থাৎ ইফ উই কম্পেয়ার, তা আমাদের স্টেক আছে তাদের স্টেক আর স্ট্রঙ্গার হয়। যখন স্ট্রঙ্গার হয় তখন আমাদেরকে কিন্তু মানিয়ে নিতে হয়। তারা যতটা না মানিয়ে নেওয়ার উদ্যোগ নেয়, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পলিসি মেকারদের পক্ষ থেকে রেসপন্সটাও কোয়াইট, আমি বলবো এনকারেজিং ইন আ সেন্স দ্যাট তারা বলছেন যে দে উইল টক টু দ্যাম, দে উইল লুক ইন টু দিস, আবলা বলা আবলা। তো এটা যাতে শুধু এক্সটার্নাল কনজামশনের জন্য না হয়, এটা সত্যিকার অর্থেই আমরা আমাদের ভেতরে, আমাদের পলিসিতে আমরা সেই স্ট্রেট ফরওয়ার্ডনেস আমাদের মধ্যে থাকতে হবে, যে আমরা মানবাধিকার রক্ষায় আমরা কতটা তৎপর। আমাদের নিজেদের স্বার্থেই তো এটা প্রয়োজন, কেমন? তো সেই জিনিসগুলো আমার মনে হয় দেখবার দরকার আছে। যেই জিনিসটা বর্তমান সময়ে এই বছরের শেষে এসে এখন মনে হচ্ছে যে 2022 কি 2021-এর মতো থাকবে, আমার কিন্তু তা মনে হয় না। কিছুটা কন্টিনিউটি থাকবে। আমরা যদি তাকাই 2020-এর পর 2021 যখন এসছিল, আমার মনে পড়ে এখানে আমরা আলোচনা করছিলাম, তো বেশ কিছু ঘটনা ঘটে গেছে 2021-এ এসে, যেগুলো কিন্তু মনে হচ্ছে যেন যতটা স্ট্যাটাস কোর মতো মনে হয়েছিল তার থাকে নাই, চেঞ্জ এসছে। 2022-এও কিন্তু যেটি অনেক আগে থেকে অনেকেই বলছিলেন যে একটা হচ্ছে যে প্যান্ডেমিকের আগের পৃথিবী আর পরের পৃথিবী এক থাকবে না, এটি একটা দিক। আরেকটাও মনে হচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেটরা আসলে পরিস্থিতিটা অনেকখানি বদলে যাবে বলে মনে হচ্ছে, তাই তো হচ্ছে, এবং সেটি তারা দেখতে পাচ্ছি আমরা। বিশেষ করে যেমন সাউথ এশিয়া নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে পলিসিটা ছিল, এটা প্রোঅ্যাক্টিভ ছিল না।
বরং বাইডেন না, ডোনাল্ড ট্রাম্প তো প্রোঅ্যাক্টিভ না। আমরা একটু স্মরণ করতে পারি ওই যে কিছু লোক তার সঙ্গে দেখা করতে গেলেন বিভিন্ন দেশে, বাংলাদেশেরও গেলেন, এবং বাংলাদেশ কোথায় সেটি তিনি লোকেট করতে তার কষ্ট হয়েছে, প্রশ্ন তুলে ফেললেন আর কি। তো আমি অত্যন্ত বেদনার সাথে স্মরণ করছি মুহিবুল্লাহ কিন্তু সেখানে ছিল। মুহিবুল্লাহ রিয়েলি প্লেড এ গ্রেট রোল, বাট আমরা তাকে হারিয়েছি। আমরা আসবো এই প্রসঙ্গে পরে। আমরা পরে আসবো। তো আমি একটা বিষয় খুবই এর সাথে লক্ষ্য করলাম যে যুক্তরাষ্ট্রের পলিসিটা এবং চায়নার পলিসির মধ্যে কম্পিটিশন আছে, রাইভেলরি আছে, ডমিনেন্সের প্রচেষ্টা আছে, সবই সত্য কথা। কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে চাইনিজ আর বিকামিং মোর ক্রিয়েটিভ, কেমন কম্পেয়ার টু ইভেন আমেরিকা। এখন আমি লেট মি এক্সপ্লেইন কেন আমি কথাটা বলছি। যে প্রথম যখন বিআরআই প্রজেক্ট নিয়ে চায়না এগিয়ে আসলো, মনে হচ্ছে যে তারা ইকোনমিক ডেট ট্র্যাপে অনেক দেশকেই কিন্তু যুক্ত করে ফেলছে এবং কবজা করে ফেলতেছে। আমরা তো পাকিস্তানের উদাহরণ দেখতে পাই, আমরা তো শ্রীলঙ্কার উদাহরণ দেখতে পাই, কি অবস্থা। তো আচ্ছা, এটা থেকে আরেকটা সফিস্টিকেটেড অ্যাপ্রোচ কি মেরিটাইম সিল্ক রোড। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, তবে আমি মনে করি যে এটা আমি আসতে চাই যে মেরিটাইম সিল্ক রোডে কিন্তু পারহ্যাপস আমরাই হতে পারি তাদের প্রাইম পার্টনার, এবং এটাকে আমাদের কাজে লাগাতে হবে। আচ্ছা, তারপরে আরও আলোচিত বিষয় যেটা এখন ওই যে স্ট্রিং অফ পার্স, যেটা চায়নার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তার এই যে নেটওয়ার্ক জাল বিস্তার করা এমনভাবে করছে যে আমাদের মতো দেশগুলোর জন্য আসলে খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে, মানে চয়েস, মানে তারা কোন দিকে যাবে। সিঙ্গাপুরের রাষ্ট্রনায়ক যথার্থই বলেছেন যে সাইড নেওয়াটা তো আমাদের জন্য এমন না যে সাইড চেঞ্জ করাটা আমাদের জন্য অপশন হয়ে দাঁড়াচ্ছে, সাইড নেওয়াটা আমাদের জন্য অপশন না। আপনি যথার্থই বলেছেন যে ব্যালেন্সিং পজিশন, কিন্তু ব্যালেন্সিং পজিশনের কতগুলো ডেলিকেসি থাকে। এখন মনে হচ্ছে না যে ব্যালেন্স করে এটা সুবিধা হবে। তো কাজেই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? আমি বলবো দিস ইজ অ্যান ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড, যেখানে আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। আমরা আমাদের জাতীয় স্বার্থকে এনহান্স করার জন্য, আমি আরেকটু উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করতে চাই যে আচ্ছা, আমাদের পক্ষ থেকে আমরা সার্কের উদ্যোগ নিয়েছিলাম, এগিয়ে গিয়েছিল। তারপরে এক পর্যায়ে এসে সার্ক কতটা জীবিত, কতটা মুমূর্ষ কমাতে, সেটা নিয়ে প্রশ্ন। আরও অনেকগুলো রিজিওনাল ইনিশিয়েটিভ, বিমস্টেক অ্যান্ড অল আদার্স করা হয়েছে, যেগুলো কোনো চার্টারই নাই। কিন্তু আমরা সার্কটাকে আমরা এগিয়ে নিচ্ছি না বা নেইনি গেল। এবার আসি যে আমরা তো ডিপেন্ডেন্স এড়াতে চাই, আমরা তো ডিসঅ্যাডভান্টেজ থাকতে চাই না কম্পিটিশনের মধ্যে। ফর এক্সাম্পল, যে আমরা দেখি মিয়ানমার বেশ অ্যাডভান্টেজ নিচ্ছে, কেমন আমাদের সাথে তাদের কম্পিটিশন হচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি, কারণ আমাদের উপরে হেডেক, আমাদের কাটা, সেই কাটা তো আমাদের সরাতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে কি এই কম্পিটিশন, রাইভেলরি, রিজিওনাল সুপার পাওয়ার চায়না ফর এক্সাম্পল ইজ ভেরি মাচ হবনবিং উইথ মিয়ানমার। আমরা মনে করি কি আমাদের মনে হয় কোনো নাই, অপশন নাই, আমরা বড় ডিসঅ্যাডভান্টেজ বিকজ সেখানে তাদের স্বার্থ বেশি। নো, দ্যাটস নট ট্রু। আমরা তো এক্সপ্লোর করছি না। আমরা এই যে কথাটা বলছিলাম যে মেরিটাইম সিল্ক রোডের, আমি আসছি, কিন্তু আবার আমার আপনার কাছে এই প্রশ্নটা থাকবে যে আপনি বিআরআই তো বাংলাদেশ আছে, মেরিটাইম সিল্ক রোডে আপনি বলছেন যে বাংলাদেশ বড় পার্টনার হতে পারে। তো চায়নার সঙ্গে সব কিছুতে বেশি এত পার্টনারশিপ, সেটি আবার মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা কিভাবে নেবে সেটি, এটা কিন্তু ভারতের কাছ থেকে দেখার বিষয়। ভারত কিন্তু রাশিয়া এবং আমেরিকা তাদের উভয়ের সাথে কিন্তু খুব ভালোই মেনটেন করে যাচ্ছে টু এনহ্যান্স দেয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। আমরা সেই বিষয়ে অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ, ওই জায়গা থেকে আমরা শুরু করতে চাই যে 2021 ডিসেম্বরে গণতন্ত্রের সম্মেলনে ডাক না পাওয়া বা স্যাংশন আরোপ করা, এটা কি বড় কোনো ধরনের পরিবর্তন? আমরা যেভাবে এতদিন ধরে চলছিলাম, যেটি প্রফেসর মাহবুব রহমান বলছিলেন যে তিনি মনে করেন 22-এ অনেক রকমের পরিবর্তন হবে,
তার ইঙ্গিত বহন করে কিনা? ধন্যবাদ। এটা তো আমাদের মানে বছর শেষের যে একটা দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতির সামনে বাংলাদেশ হাজির হয়েছে। কারণ যেটা বলছিলেন 9-10 ডিসেম্বর গণতন্ত্র সম্মেলন হয়েছে, এটা আমেরিকান প্রেসিডেন্টের ইলেকশন প্রমিস ছিল। ইনগুরেশনের দিনে উনি এটা বলেছেন যে উনি গণতন্ত্র মনে দেশগুলোর সাথে উনি কাজ করবেন, ওদের সম্মেলন উনি করবেন এবং ওনার প্রশাসনের প্রথম বছরে এটা করবেন। তো সেই অনুপাতে উনি অগ্রসর হয়েছেন এবং সম্মেলনটা হয়েছে। সেখানে 110টি দেশ নিমন্ত্রণ পেয়েছে, তারা অংশগ্রহণ করেছে। বাংলাদেশ স্বভাবতই একটা গণতান্ত্রিক দেশ হিসাবে আশা করেছিল তারাও সেখানে দাওয়াত পাবে। এখন যেটা আমরা মনে করি আমরা গণতান্ত্রিক দেশ এবং বিশ্ব আমাদের কীভাবে দেখে সেটা পারসেপশন, আমেরিকান আমাদেরকে কীভাবে দেখে সেটা পারসেপশনের বেশি তারা তাদের যে 110 দেশের রাষ্ট্রপ্রধানকে তারা আহ্বান করে দাওয়াত করেছে। কিন্তু যেটা বলেছেন যে এটাই শেষ না, মানে এটাই কি আরও কিছু হবে কি না। তো তারপর পরে আমরা দেখলাম যে সম্মেলন তো 10 তারিখ শেষ হলো, 10 তারিখে দেখা গেল যে আমাদের 7 জন র্যাবের বর্তমান এবং আগে যারা ছিলেন প্রধান এবং অন্যান্য তাদের 7 জনের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি হয়েছে এবং এটা শুধু তারা ট্রাভেল করতে পারবে না এবং তাদের যদি সম্পদ থাকে নিজের নামে বেনামিতে, সেই সম্পদ বাজেয়াপ্ত হয়ে যাবে এটা। তো এবং র্যাব কিন্তু নিরাপত্তা খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুদান পেয়ে আসছে এবং তার প্রথমের দিকে তারা ট্রেনিংও পেয়েছে। সুতরাং এটা 2004 সনে বিএনপি সময় র্যাবের প্রতিষ্ঠা হয়। তো দীর্ঘদিন থেকে তারা আমেরিকার সাথে, আমেরিকা যাদের অনুদান দিচ্ছে নিশ্চয়ই তারা ওয়াচ করে যে তার অনুদান দিয়ে কী কী কাজ হচ্ছে, কারণ আপনার জনগণের ট্যাক্সের টাকা। তো এরপরে কিন্তু দেখা গেল সাথে সাথে 10 তারিখে এটা আসলো, এরপরে আসলো কয়েকদিন পরে যে অনুদান খাতে যে টাকা আমেরিকানরা দিয়েছে এত বছর পর্যন্ত তার হিসাব তারা চেয়েছে। এর পরবর্তীতে আসছে যে ভবিষ্যতে অনুদান নিতে গেলে চুক্তি করতে হবে অন দি বেসিস যে এই অনুদান কোথা কোথা খরচ হবে, কোন খাতে খরচ হবে, এটা হিসাব দিতে হবে। তো এটা 3 নম্বর, একটার পর একটা এটা আসছে। তো এখানে কিছু প্রশ্ন আসে যে এই কেন আমেরিকা এইটা চাইছে এখন বা অল কেন চায়। তো এটা যারা আমরা পশ্চিমা দেশেও আমরা কাজ করেছি, যেমন আমি সুইডেন এবং অস্ট্রেলিয়াতে আমি দূতাবাসে আমি কাজ করেছি, সেখানে আমরা দেখেছি যে তারা তাদের সরকারি খাতে বেশ করে সুইডেন অস্ট্রেলিয়া দেখেছি কোনো রকম অপব্যয় তারা করতে পারেও না। কারণ তাদের প্রতিটি হিসাব দিতে হয় পার্লামেন্টের কাছে, প্লাস যে এমপি যেখানে যে তার কনস্টিটিউয়েন্সিতে তাকে হিসাব দিতে হয়, বোধ জনগণের কাছে আর ভোট দিয়েছে এবং পার্লামেন্টে দিতে হবে এবং এটা জনগণের ট্যাক্সের টাকা, সুতরাং তাদের হিসাব দিতে হয় যে তারা টাকাতে খরচ করছে এটা ঠিকমতো ভেয়া হচ্ছে কিনা এবং এটা যেখানে এটা হওয়ার কথা ঠিক সেখানে হচ্ছে কিনা, কোনো মিসইউজ হচ্ছে কিনা। সেই জন্যই আপনার এই সব জিনিস তারা হিসাব তারা চায়। কারণ অর্থ যে দিচ্ছে এটা তারা নিজে স্যাক্রিফাইস করে। আমি সুইডেনে আমি দেখেছি, অস্ট্রেলিয়াতেও দেখেছি, তাদের যে জাতীয় দিবস যেটা পালিত হয় সেটা হয় দুপুরবেলা লাঞ্চ আওয়ার 1 ঘন্টা, এবং সেখানে এরা এই জন্য করে যে তাদের ওয়ার্কিং ডেতে হয় যেন কাজের সমস্যা না হয়। সন্ধ্যার সময় করলে আপনার ড্রাইভার ওভারটাইম দিতে হবে ব্যাপার আছে। তো এসব মিলিয়ে তারা স্বল্প খরচে মিড ডে করে, ওখানে ফিঙ্গার ফুড থাকে আর আপনার একটা ড্রিঙ্ক থাকে, সিম্পল হয়ে যায়। তো আমি জিজ্ঞাসা করলাম একজন, তোমরা এত রিচ কান্ট্রি, তোমরা আমাদের মতো দেশকে তারা অর্থ অনুদান দিচ্ছ, তোমরা এত অস্ট্রিয়ারভাবে এটা কেন করো? তোমরা দেখো এই জন্যই করি,
যে আমরা এই খাতের সরকারি খাতে যে টাকাটা আমরা কম খরচ করি, কম ব্যয় করি, কারণ জনগণের ট্যাক্সের টাকা, এটা আমরা সেভ করে আমরা এশিয়া আফ্রিকাতে স্বল্প উন্নত দেশগুলোকে আমরা বা উন্নয়নশীল দেশগুলোকে আমরা সাহায্য করি যেন তারা তাদের অবস্থা উন্নতি করতে পারে। তো সেই জন্য আমাদেরকে পার্লামেন্ট হিসাব দিতে হয় যে বাংলাদেশ সম্বন্ধে আপনার আমি যখন ছিলাম তখন আপনার 95-এ যখন বাংলাদেশ গণতন্ত্র আসছে, এরশাদের পতন হয়েছে, তখন দেখি আমাদের যে এইড যেটা সেটা কমিয়ে দিয়েছে ওরা। তো বললাম যে তোমরা তো ব্যাড সিগন্যাল দিলা, এতদিন বলছো ওদের সামরিক শাসন আছে, এখন তো ডেমোক্রেসি আসছে, তোমরা আবার $10 মিলিয়ন কেন কমিয়ে দিলে? তখন বললো যে আমরা আসলে তোমাদের দেশে ইউটিলাইজ করতে পারছে না বলে এই টাকাটা আমাদের এখানে আমরা আমাদের সেই যে পাইপলাইন থাকাটা আমাদের দেশের নিয়ম নাই, আমরা আফ্রিকান কান্ট্রিকে দিয়ে দিয়েছি যেখানে তাদের ইউটিলাইজেশন অনেক ভালো তোমাদের থেকে। সেই তবে হ্যাঁ, যে 40 মিলিয়ন দিলাম, এটা তো খরচ করতে পারো, 10 মিলিয়ন আমরা তোমাদেরকে দেবো। এবং কারণের জন্য যে আমাদের হিসাব দিতে হবে আমাদের পার্লামেন্টে যে টাকাটা যে দিচ্ছি ওই দেশে সেটা ঠিকমতো খরচ হচ্ছে কিনা। তো এই পরিপ্রেক্ষিতে যদি আমরা এই সাইডটা দেখি যে এই একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ যেটা বলছেন আপনারা, যে অনেকে বলেন একটা প্রচলিত ধারণা যে আমরা যেহেতু কোয়াডে জয়েন করছি না অথবা ইন্দো প্যাসিফিকে আমরা আমাদের এখন আমরা সিদ্ধান্ত নিতে পারিনি এবং চীনের সাথে আমাদের সম্পর্কের জন্য বলা, এটা একটা কমন ধারণা। এটা হলো মানে মানুষ মনে করে এটার জন্য হয়েছে কিনা। তো এই প্রসঙ্গে বলা যায় পাকিস্তানের সাথে তো চীনের সম্পর্ক 70-75 বছর থেকে আছে এবং সেটা সাবস্টেন্টিভ সম্পর্ক, যেটা বলতে পারি যে বলে ওদের ফ্রেন্ড, তার সময়ের জন্য তারা বন্ধু। সে পাকিস্তান দাওয়াত পেয়েছে এবং নেপালও পেয়েছে। সুতরাং এই যে আপনি প্রফেসরটা বলতে কনস্পিরেসি থিওরি, আমার মনে হয় এটাতে আমরা না গিয়ে বরং আমাদের কিছু হোমওয়ার্ক করার প্রয়োজন আছে। উই হ্যাভ টু লুক টু আওয়ার সেলফস, আমরা কী করেছি এবং সেটার মধ্যে আমাদের অ্যানালাইসিস করে দেখা সম্পর্কে একটা ডিপ থট আমাদের দরকার আছে। কারণ আমি দেখেছি এই প্রসঙ্গে যখন এই প্রসঙ্গটা আসে, আপনার যখন নিষেধাজ্ঞা আসে তখন দেখা গেল আমাদের 4 জন মাননীয় মন্ত্রী তাদের বক্তব্য রেখেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ইনফরমেশন মন্ত্রী এবং আমাদের সেতুমন্ত্রী এবং রুলিং পার্টির জেনারেল সেক্রেটারি। এর মধ্যে 4 জন 4 বক্তব্য দিয়েছেন এবং উইদিন 1 and 2 আওয়ার্স ওয়ান ডের ভিতরে বক্তব্যটা আসছে। এবং এতে আমি মনে করি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু র্যাব ওনার প্রধান, উনি মন্ত্রী, ওনার বক্তব্য দেওয়ার অধিকার আছে। পররাষ্ট্রমন্ত্রীর অধিকার আছে বিকজ উনি একটা পররাষ্ট্র দেশ, আমেরিকা বাংলাদেশ দিয়েছে। কিন্তু ইনফরমেশন মিনিস্টার এবং সেতুমন্ত্রীর এখানে কী বলার আছে বা পার্টির জেনারেল সেক্রেটারি কী বলার আছে এই বক্তব্যের সাথে, এটা কিন্তু আমাদের বোধগম্য নয়। এবং পররাষ্ট্র বিষয়ে 2 জন অথরাইজ পার্সন, একটা মানে প্রধানমন্ত্রী, উনি যে কোনো সময় যে কোনো ব্যবসায়ী উনি কথা বলতে সে অধিকার ওনার আছে। আর আছে পররাষ্ট্রমন্ত্রী। কারণ এটা একটা ঠিক ডোমেস্টিক পলিটিক্স না আমি একটা বলে দিলাম টেলিভিশন, তা তো নয়। এটা একটা সুচিন্তিত অভিমত আমাকে দিতে হবে যে আমার উপরে যে একটা জিনিস আসছে আমি এটা প্রথম বুঝতে হবে কেন দিয়েছে এবং এটা আমার কী করণীয় উচিত এবং এটা আমার কী স্টেটমেন্ট দেবো আমার জনগণের কাছে বা ওদের কাছে, সেটা আমাকে চিন্তা ভাবনা করে। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পজিশন সবসময় থাকে এসব ব্যাপারে। একটা নিরপেক্ষ একটা অ্যানালাইসিস পররাষ্ট্র মন্ত্রণালয় করে এবং সেটা যে ওনাদের ফাইন্ডিং সেটাও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে সে স্টেটমেন্ট যাবে। এটা কোনো মুখের কথা নয়, এটা একটা স্টেটমেন্ট যাবে, প্রেসে যাবে এবং ওই দেশের কাছে যাবে। একটা স্টেটমেন্টটা আমার ওয়েবসাইটে এটা আসে। কারণ এটাই সব পররাষ্ট্র মন্ত্রণালয় এটা অনুসরণ করে এবং এটাই নিয়ম। এবং এখানে প্রত্যেক এই ধরনের একটা মুখপাত্র থাকে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে দেখবেন যে একজন মুখপাত্র উনি টাইম টু টাইম এইসবগুলো প্রেসকে জনগণকে জানাবার জন্য গণমাধ্যম দিয়ে থাকেন। কিন্তু আমাদের এখানে দেখছি যে কোনো একটা ইনসিডেন্ট হলে 30-35টা ক্যামেরার সামনে একটা ইনস্ট্যান্ট রিয়াকশান দিয়ে দিলেন। এটা কিন্তু এটা আমি বলবো কী ধরনের একটা কালচার আবার ডেভেলপ হয়ে গেছে বাংলাদেশে, এটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রভোকেটিভ কমেন্টস এবং এটা আপনার পুরো সুচিন্তিত সমাধানের কমেন্টস না, এটা বলে বলা হয়েছে এটা একটা ঢঙের মতো।
তো ঢং তো মানে দেখেন যদি বলা হয় এটা তো আসলে ঢং না, এটার সিরিয়াস ম্যাটার এটা। এবং আমি একটা কথা বলি, আপনার কিসিঞ্জার সম্বন্ধে অনেক কথা বলা হয়, কিন্তু সে একটা কথা বলেছে, ইট ইজ ডেঞ্জারাস টু বি আমেরিকাস এনিমি, ইট ইজ নট সো ইজি অলসো টু বি আমেরিকাস ফ্রেন্ড। এটা শাকের করাতের মতো, দুদিকে কাটে। আপনি যদি এদিকে যান আমেরিকা এনিমি হলে আপনার বারোটা বাঁচবে, আর যদি আপনার মিত্র হতে চান সেখানেও কিন্তু মিত্রতার খেসারত অনেক দেশে দিয়েছে, এবং সামনে তো পাকিস্তান তো আছেই। আর আফগানিস্তানে তো 20 বছর থেকে, হ্যাঁ, তারপরে এক তালেবানকে হটিয়ে আমেরিকা দখল করলো 20 বছরের জন্য, আবার যাওয়ার সময় আরেক তালেবানকে দিয়েই গেল কিন্তু ক্ষমতা 20 বছর পরে। কয়েক ট্রিলিয়ন ডলার খরচ করে এক তালেবান থেকে আরেক তালেবান হাতে ক্ষমতা দিয়ে আমেরিকা একটি উদ্যোগ করে চলে গেছে। প্রফেসর মাহবুব রহমান, আপনি বলছিলেন যে 2022 আসলে অনেক রকমের পরিবর্তন দেখতে হতে পারে, কি বোঝাতে চাইছেন সেটি একটু আমি বুঝতে চাই, এবং আমি একটু রোহিঙ্গা প্রসঙ্গে আলোচনার মধ্যে ঢুকতে চাই যে এই সমস্যা তো আসলে ধীরে ধীরে, এবং এখন তো বলাই হচ্ছে যে নানা রকমের বিশেষ করে নিরাপত্তা সংকটও বাংলাদেশের জন্য একটু প্রকট হয়ে উঠতে পারে, এবং এখানে মহিবুল্লাহ হত্যার সঙ্গে আরসার সম্পর্কের কথা জাতিসংঘ দিক থেকেই বলা হয়েছে, যদিও বাংলাদেশের দিক থেকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে কোনো আরসা নেই। তো সব মিলিয়ে একটু শুনতে চাই। আমাদের একটা প্রবণতা কেন ডেভেলপ করেছে, কোন ইনসিকিউরিটি থেকে আমি জানি না, যে আমরা মানে সত্যটাকে খোলাখুলি প্রকাশ করি না, রেখে ডেকে কথা বলি। এটা হয়েছিল আমাদের, হ্যাঁ, এর পিছনে একটা স্ট্র্যাটেজি কাজ করে বটে। যেমন ধরা যাক জঙ্গি ইস্যুতে, কেমন আমাদের খালি ডোমেস্টিক জঙ্গি না, তাদের যে আন্তর্জাতিক যোগাযোগ আছে, কেমন এটা আমরা সবসময় অস্বীকার করে গেছি। তা থেকে লাভ হয়েছে আমাদের। আমরা মনে করেছিলাম যে তাহলে এটা থিয়েটার হয়ে দাঁড়াবে আন্তর্জাতিক মোরালদের, তারা এই সুযোগে। নো, দ্যাটস নট দ্য কেস। মোরালরা যদি আসতে চায় তাহলে আমাদের স্বীকৃতির ব্যাপারটা তারা দেখবে না। আমাদের স্বীকৃতি হলে আমাদের স্ট্র্যাটেজি নির্ধারণে হেল্পফুল হয়। এইখানতেও একই কথা প্রযোজ্য, যে আমি যদি দুটো বিষয়ের দিকে তাকাই, যে আমরা আস্থার অস্তিত্ব স্বীকার যদি নাই করি ফরমালি, সারা পৃথিবী তো এখন কক্সবাজারে তাদের লোকজন বিভিন্ন দেশ থেকে আসছে, দেখছে। সন্ধ্যা হলেই তো পুরো এরিয়াটা মনে হয় যেন আস্থার দখলে। আর বড় বড় কিলিং মিশন তাদের কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে, দে আর নট অনলি দে আর ভেরি মাচ অ্যাক্টিভ। এখন তাতে আমরা তো আমাদের অবজেক্টিভ পূরণ করতে পারছি না। তার মানেটা কি, যে রোহিঙ্গা ইস্যুতে আমরা আন্তর্জাতিক অঙ্গনে যেটুকু আমরা আশা করেছিলাম সারা তো আমরা পাইনি। কিছু ফর্মাল কথাবার্তা ছাড়া আমরা কিছু পাইনি। ডোমেস্টিক্যালি অর্থাৎ বাইলেটারালি আমরা যেমন মিয়ানমারের সাথে চুক্তি করেছি, একটা রোহিঙ্গাও যায়নি। সেখানে একটা মজার ব্যাপার, যে প্রত্যেকটা চুক্তিতে মনে হলো যেন মিয়ানমারই লাভবান হচ্ছে, তারা এটাকে ইউজ করতে পারছে। তারা এমনকি আন্তর্জাতিক আদালতে গিয়েও বলেছে যে দে আর ওয়ার্কিং উইথ বাংলাদেশ, দে আর ভেরি সিনসিয়ার ইন রিজলভিং দিস রিপেট্রিয়েশনে। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে কি, কিন্তু এই চুক্তিগুলো তো ধরেন চীনের সঙ্গে মধ্যস্থতা, মানে চীনের মধ্যস্থতা হয়েছে, এবং বাংলাদেশের চীনের প্রতি অতি ডিপেন্ডেন্সির কারণে আমার মনে হয় যে যা বলা হয়েছে তাই মেনে নিচ্ছে, এবং ধারণাই করা হয়েছে যে চীনই সব সমস্যার সমাধান করে দিবে, ভারতই সব সমস্যার সমাধান করে দিবে। না, কিন্তু সেখানটায় চীনের সহযোগিতা আমরা অবশ্যই নেব, কারণ শুধুমাত্র নিজেদের শক্তির উপর ভিত্তি করে কিন্তু কোনো কনফ্লিক্ট সমাধান করা যায় না। এটা ডিপেন্ডই করে রিলেশনশিপের উপর। একটা ছোট্ট দেশও যদি স্ট্র্যাটেজিক্যালি দে ক্যান বিল্ড আপ দ্য রিলেশনশিপস উইথ আদার কান্ট্রিজ, তাহলে কিন্তু তারা অনেক সমস্যা থেকে নিজেরা মানে উত্তরাতে পারে। তো সেক্ষেত্রে আমরা কতটা করতে পারছি সেটা পরে আমি আসতেছি সেই বিষয়ে। তার আগে আমি যেটা ফোকাস করতে চাচ্ছি, আমাদের দেখা দরকার যে এই আরসার তৎপরতা মনে হচ্ছে যেন আমরা এখানেই তো মার খাচ্ছি। কিরকম, যে আরসাকে শো করে মায়ানমার এই রোহিঙ্গাদেরকে ঠেলে দিল, সেই আরসার ভূমিকা এখন মায়ানমারের পক্ষে, বাংলাদেশের বিপক্ষে, রিপেট্রিয়েশনের বিপক্ষে।
এটা তো পরিষ্কার। আচ্ছা, আবার বলা হচ্ছে যে এরা 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 যে র্যাডিক্যাল হচ্ছে, এই র্যাডিক্যালাইজেশন তো আমাদের সিকিউরিটি থ্রেট। আচ্ছা, কেসটা শুধু এইখানে না, এই যে আরসার সমস্যা হচ্ছে যে এরা মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, তারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করছেন, তাদের মধ্যে সব কিছুতেই দেখা যাচ্ছে তাদের উপস্থিতি। আচ্ছা, তো এটা সত্যি কথা যে মায়ানমারকে এই ব্যাপারে আমরা কিন্তু কোনোভাবেই সরাসরি দায়ীও করতে পারছি না, আমরা দায় এটার ইয়া থেকে বেরোতেও পারতেছি না। তাহলে দাঁড়াচ্ছে কি যে উই হ্যাভ টু অ্যাডমিট অ্যান্ড দেন অ্যাড্রেস। সেটা হচ্ছে যে ইয়াস, বাংলাদেশ কিন্তু একবার করেছিল, হুইচ ওয়াজ ভেরি গুড। মায়ানমারকে বলেছিল যে আরসার ইয়া দেন আমাদেরকে, উই উইল রুট আউট দ্যাম, জয়েন্ট অপারেশন করতে চাইলে আমরা তাতেও রাজি। মায়ানমার কিন্তু অগ্রসর হয়নি। তার মানে মায়ানমার এটাকে কার্ড হিসেবে ব্যবহার করতে চেয়েছে। সেই কার্ড তো তারা সবসময় ব্যবহার করবেই, কিন্তু এখন তো সেই কার্ড মানে আসলে আমাদের জন্য বুমের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সো ইট ইজ বেটার টু বি ইকুইপড, ফার্স্ট কথা হলো অ্যাডমিট করে দেন প্রস্তুতি নেওয়া। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি মনে করি আমাদের খুবই মারাত্মক পিছিয়ে আছি আমরা, সেটা হলো যেমন যুক্তরাষ্ট্রের এই যে নিষেধাজ্ঞা, গণতান্ত্রিক সম্মেলন থেকে আমাদেরকে দূরে রাখা, তারপর এসব কিছু আমরা, আই এগ্রি উইথ অ্যাম্বাসেডর শফিউল্লাহ যে যাদের রেসপন্ড করার কথা না তারা রেসপন্ড করে, শুধুমাত্র যেটা মিসপ্লেসড হচ্ছে টার্গেট তাই না, বরং একটা জিনিস প্রমাণ করছে আমাদের হোমওয়ার্ক নেই, আমরা যে কীভাবে বেরিয়ে আসবো এই প্রস্তুতি আমাদের নাই। কেন নয়, তার একটা বড় কারণ হচ্ছে আমাদের আসলে ইন্ডিপেন্ডেন্ট কোনো রিসার্চই নেই। দুর্ভাগ্যজনক। আপনি দেখুন যুক্তরাষ্ট্রে কত থিঙ্ক ট্যাঙ্ক, কত ভিন্ন মত পোষণ করে ইনপুট দিচ্ছে, পলিসি মেকাররা সেখান থেকে তারা যা গ্রহণ করবার তা নেয়। আমাদের তো কোথায় সেই ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ? প্লিজ শো মি। যে এই যে এখন এখানে অবস্থা দাঁড়াচ্ছে কি, কানের কাছে কোনটা ভালো লাগে, কার কথা শুনতে ভালো লাগে, বাস, এবং মনে এবং সবাই আমরা সেই সুরে কথা বলতে পছন্দ করি। দুর্ভাগ্যজনক, ইন্টেলিজেন্সিয়া তার থেকে মুক্ত নয়, দুর্ভাগ্য এটাই। তো স্বাধীন সঠিক মতামত, দেশের জন্য কোনটি ভালো সেই মতামত ব্যক্ত করা, প্লাস শর্ট টার্ম লং টার্ম ইফেক্ট, আজকে যে আলোচনা আমরা এখানে করছি এগুলো তো রিসার্চের বিষয়, এগুলো তো আরও সুচিন্তিত মতামত আসা উচিত, তার আমাদের অপশনস কী কী আছে সেগুলোর সামনে চলে আসা উচিত। মনে হচ্ছে যেন সবই আসল পলিসির ক্ষেত্রে আমরা হিডেন, কোনো কিছু আমাদের সামনে আসছে না এই জিনিসটা। আর আমাদের একটা বিষয় আই উড সাজেস্ট যে এই যে রোহিঙ্গা ইস্যুতে আমাদের অবস্থাটা কি? আমাদের পলিসি নাম্বার 1, it is not adequate. I will explain. Number 2, it is not consistent. Number 3, it is not proactive. Number 4, it is not effective. আচ্ছা, adequate কেন নয়? কারণ এত বড় বোঝা আমাদের উপর যখন আসবে আমরা কোনো পূর্বাভাস পেলাম না। এইরকম ঝড় আসলো আমাদের উপরে, হ্যাঁ, আমাদের কোনো পূর্বাভাস নেই, আমাদের কোনো পূর্ব প্রস্তুতি নেই। আচ্ছা, আসলো, মনে হচ্ছে যেন ঘুম থেকে জেগে ওঠার পরে, তারপরেও মনে হয় যেন আমরা কি জানি খোয়াব দেখি না, মনে হয়। আচ্ছা, খোয়াব দেখছি। আই স্টিল রিমেম্বার উই স্পোক হিয়ার ইন দিস ফোরাম, এই পোডিয়ামে এখানে বসে, যে আমাদের ফরেন মিনিস্টার সেই সময়, উইথ অল ডিউ রেসপেক্ট, তাকে তো আমরা বিভিন্ন ক্যাপিটালে দৌড়াতে দেখি নাই। অন্য দেশের অ্যাম্বাসেডর ইয়ারা ফরেন মিনিস্টার আমাদের এখানে ছুটে এসছে। আচ্ছা, ইয়াস, আমি অবশ্যই অভিনন্দন জানাবো। তখন একটা সুন্দর পদক্ষেপ নিয়েছিল আমাদের ফরেন মিনিস্ট্রি, সেটা হচ্ছে যে আমাদের প্রাইম মিনিস্টার যখন জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন তখন সেফ জোনের একটা প্রস্তাবনা দেওয়া হয়েছিল। এটা ছিল ওয়েল থট আউট, আই কমেন্ড ইট। কিন্তু আবার লক্ষ্য করুন, আমাদের এই বেবি আমরা নারিশ করি নাই। আমরা মাঝে মধ্যে বলেছি যে না, এটা করা ভালো, এটা করা উচিত, এক পর্যায়ে গিয়ে কোথায় হারিয়ে গেল, স্তীমিত হয়ে গেল। আচ্ছা, তার মানে আমরা কনসিস্টেন্ট নই। নাম্বার 3,
which is নাম্বার টু also আপনি এডুকেট হ্যাঁ নয়, নাম্বার কনসিস্টেন্ট কনসিস্টেন্ট নয়। আচ্ছা, তারপরে প্রোঅ্যাক্টিভ তো নয়, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ নট ইফেক্টিভ। ফলে উই আর কট ইন দ্য কোয়াক বায়ার, ভেরি আনফর্চুনেট। অ্যাম্বাসাডার তো যেটা বলছিলেন যে জ্বরটা কি হঠাৎ আসলো, না আসলে জ্বরটা হঠাৎ আসেনি। যে আপনি যেটা বলছিলেন যে নিষেধাজ্ঞার কথা, আজ থেকে 1.5 বছর আগে, অনুমানিক 1.5 বছর আগে বাংলাদেশে অবস্থিত 10 জন রাষ্ট্রদূত হেডেড বাই ইউএস অ্যান্ড ইউকে, মানে ব্রিটেন এবং আমেরিকান রাষ্ট্রদূতদের নেতৃত্বে 10 জন ইউরোপিয়ান সহ 10 জন রাষ্ট্রদূত একটা ওপেন স্টেটমেন্ট করেছে বাংলাদেশের গণমাধ্যমে বা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে। এটা আপলোড করার জন্য বলেছে, তখন কিন্তু তার বলেছে। এখন দেখুন, এরা জেনিভা কনভেনশনের বিপরীতে স্টেটমেন্টে আসছে, কারণ কোনো রাষ্ট্রদূত বা কোনো রাষ্ট্রদূত সমূহ তারা নির্ধারণ কোনো স্টেটমেন্ট করতে পারে না। তাদের হবে হোস্ট কান্ট্রিকে জানানো এবং তাদের সরকারকে জানানো। পাবলিক স্টেটমেন্ট করাটা ডিপ্লোম্যাটের তার আওতার বাইরে। কিন্তু কেন করেছে? বাংলাদেশে করেছে এই জন্যই যে এখানে আমরা সবসময় প্যাম্পার করি রাষ্ট্রদূতদেরকে, যারা অপোজিশনে আছে তার সব রাষ্ট্রদূতদের পিছনে পিছনে ঘুরে, আর সুতরাং তারা যখন ক্ষমতায় আসে তখন তো অবলিগেশনে পড়ে যায়। তো একটা তো আছে, আমরা এটা প্যাম্পার করি। দ্বিতীয়ত যেটা হয়েছে, আমি যেটা একটু আগে বলেছিলাম, দিস আর অল ডেমোক্রেটিক কান্ট্রিজ। তারা যখন যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিভিন্ন মন্ত্রণালয় গিয়ে বলে তাদের যে কনসার্নগুলো, যে আমাদের দৃষ্টিতে বাংলাদেশে এই হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, এবং তারা মুখে বলে না, তারা প্রমাণ দিয়ে কথা বলে কোথায় কী হয়েছে। এটা বাংলাদেশ সরকার এটাকে সিরিয়াসলি নেয়নি আমার মনে হয়। তারপরে তারা তাদের পাবলিক স্টেটমেন্ট করেছে। কেন করেছে সেটা আমি আগে বলেছি, যে তাদের অ্যাকাউন্টেবিলিটি আছে। যখন পার্লামেন্টে প্রশ্ন আসে যে আমরা এই খাতে অনুদান দিচ্ছি, কিন্তু আমাদের দেশের পত্রপত্রিকা গণমাধ্যমে বা ফ্যাক্ট ফাইন্ডিং বিষয়ে গিয়ে আমরা দেখি এটা বিপরীত খরচ হচ্ছে। জনগণের অর্থ যাকে দিচ্ছি তারা এটাকে উল্টো জায়গায় খরচ করছে। রোহিঙ্গা ইস্যু তো আপনার, সুতরাং সেই জন্য তারা পাবলিক স্টেটমেন্ট করেছে, কিন্তু আমরা এটাকে খুব একটা আমলে নেইনি বলে আজকে আমাদের সাথে আসছে। রোহিঙ্গার ব্যাপারে এটা অনেক আলোচনা হয়েছে। আপনার নভেম্বর মাসে আপনাদের জাতিসংঘে ডিসেম্বরে জাতিসংঘের তৃতীয় কমিটি বলে, সেখানে কিন্তু রোহিঙ্গার প্রস্তাবনা আসছিল এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের দূতাবাস প্রধান রাবাব ফাতিমা ওরা সুন্দরভাবে জিনিসটাকে পাইলটিং করেছে। এতে আমরা ওখানে প্রথমবারের মতো একটা সর্বসম্মতিক্রমে একটা প্রস্তাবনা পাশ হয়েছে, এবং সেটা যেসব রাষ্ট্র এতদিন পর্যন্ত এটা বিপক্ষে ছিল তারাও কিন্তু এটাকে সম্মতি দিয়েছে। তো এটা একটা ব্যাপার। এরপরে এই প্রস্তাবনাটা যাবে আপনার সিকিউরিটি কাউন্সিলে যাবে, অথবা আপনার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবে সেই। তো এটা একটা ভিজিবল একটা জিনিস বহুদিন পরে বাংলাদেশ পেয়েছে। এবং এখন রোহিঙ্গা তো আমাদের জন্য আমি মনে করি নাম্বার 1 ইস্যু ফর বাংলাদেশ। আমাদের নাম্বার 1 ইস্যু ইজ ইট নিডস এ ফুল টাইম অ্যাটেনশন অফ বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি অ্যান্ড হোম মিনিস্ট্রি। কিন্তু গত 1 বছরে আমি যদি বলি আপনাদেরকে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কী অবস্থা ছিল, প্রায়োরিটি কী ছিল, সেখানে কিন্তু রোহিঙ্গা ইস্যু নাই। সেখানে আমি লিস্ট করি 10-11টা, এর ভিতরে আপনার দেখা যাচ্ছে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাস সমূহ ব্যস্ত ছিল বাংলাদেশে 50 বছরের সম্মেলন জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, বিশ্ব শান্তি সম্মেলন ঢাকায়, যেটা বঙ্গবন্ধু কূটনীতিক উৎকর্ষ পদক 2020, তারপরে জন্মবার্ষিকী এবং আপনার এতে আপনার যে জয়ন্তীতে বই প্রকাশনা বিতরণ, তারপরে জাতিসংঘের অধিবেশনে যোগদানের ব্যবস্থা করা, জলবায়ু সম্মেলন, তারপরে আপনার কোভিড মহামারীর ভ্যাকসিন সংগ্রহ করা, ভারতীয়
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাংলাদেশ সফর, একজন আসছেন প্রধানমন্ত্রী আসছেন 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবসে, আর ভারতের মহামান্য রাষ্ট্রপতি এসেছেন এই 16 আমাদের বিজয় দিবস উপলক্ষে। তো এইসব ছিল আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সারা বছরের অ্যাক্টিভিটি। সুতরাং সেখানে রোহিঙ্গা নিয়ে কাজ করার তো সময় ওরা পায়নি। দূতাবাসে আবার একটা সেল তৈরি করা হয়েছে, আবার পররাষ্ট্র মন্ত্রণালয় সেল তৈরি করা হয়েছে। তো সুতরাং আমি যে কটা মিটিংয়ে গেছি আমি দেখেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় আবার দূতাবাস এই নিয়ে ব্যস্ত ছিল। রোহিঙ্গা ইস্যু আমাদের নাম্বার 1 ইস্যু এই জন্য যে দেখুন একটা 12 লক্ষের মতো হয়ে গেছে। শুধু আগে তো আমাদের একটা মানে স্থলভাগের যেটা দখল করে আছে, এখন তো আপনার ভাষাঞ্চলটা দখল করে নিয়েছে ওরা, এবং সেখানে 5টা হোটেল হচ্ছে, বিভিন্ন রকম ফেসিলিটি হচ্ছে, যারা এনজিও বা জাতিসংঘে যারা কাজ করবে তাদের জন্য খুব দামি দামি হোটেল তৈরি করা হচ্ছে, আরও ফেসিলিটি বাড়ানো হচ্ছে সেখানে। তার মানে এইটা তো আমরা কখন এটা ফেরত পাবো? আমাদের আমাদের জমি জায়গা জমি এত কম, এখানে 17 কোটি মানুষ তো বর্তমানে আছে। তো এটা আমাদের নাম্বার 1 প্রায়োরিটি হওয়া উচিত, এবং এটা দিন দিন এখন দেখেন জাতিসংঘের বিগত অধিবেশনের প্রায়োরিটি কী ছিল? একটা ছিল কোভিড, আরটা ছিল জলবায়ু পরিবর্তন। সেখানে রোহিঙ্গা পুনর্বাসনের ব্যাপারে আমরা তো কোনো কিছু সুবিধা করতে পারিনি। সুতরাং এই ইস্যুটা সবাই বলে এটা একটা মানে অগ্নিগিরি বাংলাদেশের জন্য। যে কোনো সময় দেখা যাচ্ছে যে আপনি মহিবুল্লাহ কথা উঠালেন, তাকে তো হত্যা করেছে, এবং এখন সবচেয়ে সমস্যা হয়েছে আমাদের ক্যাম্পগুলোতে আপনার আইন শৃঙ্খলা রক্ষা করা, আপনার কোভিড নিরোধন করা, আবার আপনার ড্রাগ এবং গান রানিং এগুলো দমন করা। প্রফেসর, ওয়েল, একটা জিনিস কিন্তু খুব লক্ষণীয় বিষয় রোহিঙ্গাতে। দেখুন, আপনি সন্তানের বাবা যদি হবেন কি হবে না এটা আপনার সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু বাবা যদি হয়ে যান, সন্তান লালন পালনে কিন্তু আপনি কার্পণ্য করতে পারেন না, অবহেলা করতে পারেন না, তাহলে আপনি আইনের চোখে অপরাধী। এখন আমরা যখন রোহিঙ্গাদেরকে আশ্রয় দিলাম, তখন কিন্তু তারা দে আর এন্টাইটেল অফ সার্টেন রাইটস। আচ্ছা, আমরা চেষ্টা করেছি যে তাদেরকে ডিসপ্লেসড পিপল হিসাবে ঘোষণা করে রোহিঙ্গা রিফিউজি স্ট্যাটাসটা ফর্মালি আমরা দেইনি। কিন্তু না দিলেও আমরা তো ওই ইয়ার বাইরে যেতে পারছি না যে তাদেরকে আমরা জোর করে ফেরত পাঠাতে পারছি না। এটা হতে হবে ভলান্টারিলি অ্যান্ড ইট হ্যাজ টু বি ডিগনিফাইড। আচ্ছা, তাহলে দাঁড়াচ্ছে কি যে স্লোলি বাট স্টিডিলি রোহিঙ্গাদের অবস্থান যতই দীর্ঘতর হচ্ছে, ততই মনে হচ্ছে স্থায়িত্ব লাভ করতে যাচ্ছে। এখন তো প্রশ্ন আসছে তাদের অধিকার নিয়ে। তাদের এই যে আমরা তাদেরকে স্কুল থেকে বঞ্চিত করছি, তাদের কোনো ধরনের এমপ্লয়মেন্টের সুযোগ তো আমরা দিচ্ছি না, সম্ভব না, আমাদের কমপ্লিকেশন আরো বাড়বে। কিন্তু এত বিরাট সংখ্যক জনগোষ্ঠীকে এবং এই যে একটা সুবিধা থেকে বঞ্চিত রাখাও তো এটা তো ডেঞ্জারাস, একটা বিস্ফোরক অবস্থার দিকে যেতে পারে। তো ফলে এই বিষয়ে কিন্তু অ্যাডহক পলিসি নিলে হবে না, এটাকে সাস্টেইনেবল লং টার্ম প্রস্তুতি নিয়ে তার সলিউশনের দিকে আমাদের মনোনিবেশ করতে হবে। তাহলে দাঁড়াচ্ছে কি যে আমাদেরকে এই ভাষাঞ্চলে নিয়ে গেলাম, এটা তো অল্প কয়েকজনকে, কতজনকে, 1 লক্ষ। তো এটা তো 11 ভাগের 1 ভাগ, তার মানে পুরোটা তো রয়েই গেছে। তো কাজে দ্যাটস নট এ সলিউশন অ্যাট অল। আচ্ছা, তো যে পরিস্থিতি এক্সিস্ট করছে ওখানে ক্যাম্পে, এটা ভেরি আর্জেন্টলি হ্যান্ডেল করা দরকার। সেটা কীরকম? এই যে এখন অ্যাবডাকশন শুরু হয়েছে, ওদেরকে কিন্তু এই আরসা কি করছে, এই রোহিঙ্গা তরুণদেরকে, কিশোরদেরকে তারা অস্ত্র হাতে তুলে দিচ্ছে, প্র্যাকটিক্যালি অপহরণ করে, এবং তারা চাঁদা আদায় করছে, যেটা অপহরণ করে যেটা করছে, অস্ত্র দিচ্ছে, মাদক, সব পুরো এরিয়াটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একটা আসলে মগের মুল্লুকের পাশে আরেকটা মগের মুল্লুক তৈরি হতে যাচ্ছে। দ্যাটস অ্যালার্মিং। আমরা যে কথাটা বলে আসছি যে আমাদের সিকিউরিটি থ্রেট, এটা শুধু আন্তর্জাতিক অঙ্গনের জন্য নয়, আমাদের ডোমেস্টিক্যালি হিটটা আমরা বেশি পাচ্ছি, সমস্যাটা আমাদের বাড়ছে। তো ফলে ইট রিকোয়ার্স, এটা দাবি করছে
অনেক বেশি কম্প্রিহেন্সিভ পরিকল্পনা। তার মধ্যে আমি যেটা খুবই মানে মনে করি জরুরিভাবে দেখা উচিত, সেটা হচ্ছে যে মাল্টিল্যাটারাল ফোরামে জিনিসটা জাগিয়ে রাখতে হবে বটে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কনভিন্সিং ওয়াতে চায়নাকে আমাদের পাশে না পাবো এই ইস্যুতে, ডিপ্লোম্যাটিক জেস্চার নয় কেমন, আর তাদের স্বার্থে আমাদেরকে যেটা করতে বলবো আমরা সেটাই করব, তাহলে কিন্তু সমাধান হবে না। বরং আমরা তো একটা ফ্রেমওয়ার্ক বানাতে পারি, লেট আস হ্যাভ আওয়ার ওন ফ্রেমওয়ার্ক, অ্যান্ড দেন সেই ফ্রেমওয়ার্কের মধ্যে এই রিজিওনাল পাওয়ার, ইন্টারন্যাশনাল ফোর্সেস প্লাস মায়ানমারকেও আমরা কিভাবে সম্পৃক্ত করব, সেই রোড ম্যাপ অনুযায়ী আমাদেরকে অগ্রসর হতে হবে। জাতীয়ভাবে আমাদের একটা কনসেনসাস তৈরি হবে। এর জন্য আমার মনে হয় ইফ নিডেড একটা ন্যাশনাল টাস্ক ফোর্সের মতো গঠন করে এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অ্যাডহক পলিসি দিয়ে আমাদের রক্ষা হবে। আমরা একটু শেষের দিকে অ্যাম্বাসেডর শফিউল্লাহ। হ্যাঁ, আমরা তো বাংলাদেশের সমস্যা তো ধরেন যেসব কথা আমরা আলোচনা করেছি, এটা আমরাই প্রথম না এবং আমরা শেষও না, বহু আলোচনা হয়েছে এবং এটা যারা পলিসি নির্ধারণ করেন তারা ভালো জানেন যে মানুষের ফিলিংটা কী এবং কী কী করণীয়। তো আমি বলবো যে বাংলাদেশে 50 বছর আমরা সুবর্ণ জয়ন্তী পালন করেছি এবং আমি একজন গর্বিত নাগরিক বাংলাদেশের, যে আমরা পাকিস্তান আমলে বড় হয়েছি, পাকিস্তান আমলে পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে আসছি, 4 বছর পাকিস্তানে চাকরিও করেছি এবং বাংলাদেশে আমরা 72 সন থেকে পালিয়ে এসে আমরা পাকিস্তানে বাংলাদেশের প্রথম সরকারি কর্মচারীদের মধ্যে আমিও একজন। 72 সন থেকে আমরা মধ্যে 72 জুন জুলাই থেকে বাংলাদেশে ফিরে আসছি এবং তখন থেকে সরকারি চাকরিতে আছি। ওইসব আমরা দেখেছি, আমাদের অবস্থা আমরা দেখেছি, কী অবস্থার ভিতরে আমরা ছিলাম। আজকে বলতে গৌরববোধ করি যে আমরা তখন যে অবস্থায় কাজ করেছি এটা কষ্টকর মতো কষ্ট মনে করিনি, কারণ আমাদের কিছুই ছিল না তখন। যে কাপড় নিয়ে ফিরে আসছে পাকিস্তান থেকে ওইটাই ছিল, আর একটা জোড়া জুতা কিনা বা আরেকটা কাপড় কেনার মতো সামর্থ্য আমাদের ছিল না। সেই বেতন আমরা পেতাম না, কারণ বেতন দেওয়ার বাংলাদেশের ছিলই না কিছু তখন। বঙ্গবন্ধু, আমি বলবো যে বঙ্গবন্ধু আমি কীভাবে 3 বছর কাজ করেছি, আমি কীভাবে বর্ণনা দিব বঙ্গবন্ধুকে, যে এটা কি হারকুলিস নাকি অন্য কিছু, কী করে একটা দেশকে 3 বছর 3.5 বছরের ভিতরে উনি একটা পর্যায়ে নিয়ে আসলেন যে দেশটা তুলে যাওয়ার কথা, হারিয়ে যাওয়ার কথা স্বাধীনতার পরে কিছু ছিল না, সব ধ্বংসস্তূপের ভিতরে উনি দেশটাকে করেছেন, টেনে তুলেছেন। কিন্তু আমরা তখন যে কষ্ট করি, কাজ করেছি, আমার কষ্ট মোটেই মনে হয়নি এবং না খেয়ে অভ্যেস করেছি। কোনো কোনো সময় এমন অবস্থা আমাদের হয়েছে, থাকা জায়গাও ছিল না। কিন্তু আজকে সে বাংলাদেশে এত গর্ব অনুভব করেছে, বাংলাদেশ কোথায় চলে আসছে। আজকে বাংলাদেশ কোথায় চলে আসছে এই বিগত 50 বছরে। যদি বাংলাদেশের অর্থ ভিতরের পাচার না হতো, যদি অফিসিয়ালরা বিভিন্ন খাতে যারা কারাপশন যারা করছে তারা যদি সহনীয় পর্যায়ে বলে, যেটা মানে কিছু থাকবেই সমাজে, এবং টাকা পাচার ভিতরে না হতো, সরকারি খরচের যে বহর আমরা দেখছি এখন, বিভিন্ন সংস্থার খালি রোজার মাসে ইফতারির জন্য যে কত কোটি টাকা খরচ হচ্ছে বাংলাদেশে হয়, এটা হিসাব করলে দেখা যায় যে এগুলো যদি আমরা না করতাম তাহলে কিন্তু বাংলাদেশের একজন ইউএনডিপির রেসিডেন্ট বলছিল বাংলাদেশে বছরে একটা পদ্মা সেতু করতে পারতো, একটা যমুনা সেতু করতে পারতো। এর মধ্যেও বাংলাদেশ যে আজকে মানুষের, এই দেশের মানুষের রেজিলিয়েন্স, একটা মানে পর্বত সমান রেজিলিয়েন্স মানুষের, যে যুদ্ধ করে টিকে থাকা এবং উন্নতি করা, তো সেই বাংলাদেশ আমরা অত্যন্ত গর্ব অনুভব করি যে আউট অফ নাথিং সেখানে আমরা এই পর্যায়ে আমরা আসছি। তবে হ্যাঁ, এটার ফলব্যাকটা অত্যন্ত মারাত্মক বাংলাদেশের জন্য যেটা হয়েছে। আজকে বিশ্বের দরবারে আমরা কোন পর্যায়ে আছি এটা বিশ্ব আমাদের কীভাবে দেখছে তার প্রমাণ হয়ে গেল, হচ্ছে। এখন এটাকে রাষ্ট্র করা যায় কীভাবে, সেটা হলো ওয়ে আউটটা হলো আমরা মনে করি সমালোচনা করা খুব সহজ, আমরা সবাই ঘরে ঘরে সমালোচনা করি বাইরে না করলেও, কিন্তু ওয়ে আউটটা কী আমি মনে করি যেটা বাংলাদেশের মানুষের দুটো কমিটমেন্ট আছে, একটা মুক্তিযুদ্ধের অঙ্গীকার আর একটা বাংলাদেশের সংবিধান। বঙ্গবন্ধু রেকর্ড টাইমে সংবিধান দিয়েছেন এবং এখানে কয়েকটা কথা ছিল
যেটা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে সংবিধানে নিয়ে আসছে, সেটা এক নম্বর হলো রুল অফ ল, আইনের শাসন থাকতে হবে সমাজে, সুশাসন, গুড গভর্নেন্স থাকতে হবে, একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা, এবং এটা সবসময় এটাকে চেষ্টা করা, শুধু ইলেকশন করলে গণতন্ত্র আরম্ভ হয় না, শেষ হয় না, তার এই কালচারটাকে নারিশ করা, তারপর হলো মানবাধিকার সমৃদ্ধ রাখা। এই চারটা ইস্যু আমাদের সংবিধানে সন্নিহিত হয়েছে, এবং এটা মুক্তিযুদ্ধের অঙ্গীকার আমাদের লোকের। আর একটা কথা, যেহেতু সদ্য সমাপ্ত ঢাকায় যেটা হয়েছে আপনার যে বিশ্ব শান্তি সম্মেলন, এটা বাংলাদেশ করেছে, এবং সেখানে যে ঢাকার ডিক্লারেশন হয়েছে সেটা বাংলাদেশেই তৈরি করেছে, এবং সেটা সম্মেলনে গৃহীত হয়েছে। সেখানে এই কথাগুলো আছে, এই আইনের শাসন, সুশাসন, মানবাধিকার। আমরা আশা করব বাংলাদেশ সরকার যে হোস্ট ছিল, সেই হোস্টের থেকে এই কার্যক্রম আরম্ভ হয়। জি প্রফেসর, ধন্যবাদ। খুব ছোট্ট করে আমাদের রাজনীতিবিদরা, আমাদের পলিসি মেকাররা একটা কথা খুব প্রায়শ বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কেমন কথাটা আমরা যদি এইভাবে বলি, দ্য সেলফ ইন্টারেস্ট, রেজিম ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট, ব্যক্তি স্বার্থ, কেমন সরকারের স্বার্থ একটা ব্যাপার আছে যেটা রেজিম সরকার আমরা বলি, আর একটা হচ্ছে জাতীয় স্বার্থ। এই তিনটার মধ্যে যদি জাতীয় স্বার্থকে আমরা প্রায়োরিটি দিই, বাকিগুলো যদি ফিট করি ওটার মধ্যে, তাহলে কিন্তু জাতি তা থেকে বেরোতে পারবে। আর বিষয়টা যদি উল্টো হয় তাহলে কিন্তু সমাধান কখনো হবে না। আর এই গণতন্ত্রের মান যাই থাকুক, অ্যাকাউন্টেবিলিটি এটা অনেক অগণতান্ত্রিক সিস্টেমেও আমরা দেখি কি, সিঙ্গাপুর কি খুব গণতান্ত্রিক, এমনকি চায়না কি গণতান্ত্রিক, কিন্তু তাদের মধ্যে যতটুকু অ্যাকাউন্টেবিলিটি আছে আমাদের মধ্যে কি সে অ্যাকাউন্টেবিলিটি আছে? যদি এই দায়বোধ, এই জবাবদিহিতা আমরা আমাদের সিস্টেমের মধ্যে যদি ফিরে আনতে পারি, তাহলে কিন্তু অবস্থার গুণগত পরিবর্তন হবে এবং সম্ভব। ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক, টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। iOS ডিভাইস একটা অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে ইউটিউবের যে কোনো সময় তৃতীয় মাত্রা এই পর্ব বা পুরনো পর্ব আপনি তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। অ্যাম্বাসাডার মোহাম্মদ শফিউল্লাহ এবং প্রফেসর মাহবুবুর রহমান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, কথা বলছিলাম আমরা আন্তর্জাতিক সম্পর্কের নানা বিষয় নিয়ে এবং ভূ রাজনীতির যে নানা মেরুকরণ, বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে দাওয়াত না পাওয়া বা র্যাবের উপরে স্যাংশন, র্যাব কর্মকর্তাদের উপরে স্যাংশন নিয়ে কথা হচ্ছিল। আমার অতিথিরা বলছেন যে এসব আমাদের দিক থেকে যেসব প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে, কনস্পিরেসি থিওরি বা নানানজন যার যেটি বলবার নয় সেগুলো তারা বলছেন, এগুলো কিন্তু না বলাটাই সমীচীন। এবং এই থিওরি তৈরি করার চাইতে আসলে নিজেদের সব কিছু ঠিকঠাক করা দরকার। যে সমস্যাগুলো আমাদের অভ্যন্তরে আছে, অভ্যন্তরীণভাবে সেগুলো ঠিকঠাক করা, ফিক্স করা দরকার, রাইট অর্ডারে নিয়ে আসা দরকার। এবং অনেক ক্ষেত্রে এই মন্ত্রীবর্গের বক্তৃতা তারা হয়তো মনে করেন তারা বাংলাদেশের জনগণকে তুষ্ট করছেন, কিন্তু এটি আসলে যাদেরকে বলেন তারাও কিন্তু শোনে এবং সেটি আসলে শেষ পর্যন্ত দেশের বিপক্ষেই যায়, সেটি তারা খুব ভালোভাবে নেন না। রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রশ্নে ওনারা মনে করেন এটি আসলে বাংলাদেশকে যেভাবে অ্যাড্রেস করা উচিত ছিল বাংলাদেশের দিক থেকে সেভাবে করা হয়নি সিরিয়াসলি, এবং এটি আসলে করবার দিকে বাংলাদেশকে অনেক বেশি এফোর্ট দেওয়া দরকার। আমরা একটা প্রায়োরিটি, একটা লিস্টও শুনলাম যে কী কী কাজ পররাষ্ট্র দপ্তরের ছিল গত এক বছরে প্রধান কাজ। সেই কাজের মধ্যে রোহিঙ্গা নিয়ে আমরা তেমন কোনো তৎপরতা আসলে সেই অর্থে লক্ষ্য করিনি। এটি আরও বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে। আমার অতিথিরা বলছিলেন একটা কনসিস্টেন্সি তার মধ্যে থাকতে হবে, অ্যাডিকুয়েট হতে হবে, কাজেই সেটি আমরা দেখতে চাই। এবং এক্ষেত্রে চীনকে, যেহেতু বাংলাদেশ এখনও পর্যন্ত চীনের সবচাইতে ঘনিষ্ঠ মিত্র ভারতের মতোই, চীনকে এনগেজ করার অনেক বেশি জরুরি এবং সমস্যার সমাধান আসলে তাদের কাছ থেকে বের করবার চেষ্টাটা করতে হবে। তবে মাল্টিল্যাটারাল নানান ফোরামেও বাংলাদেশকে এই বিষয়ে তাদের বক্তব্যটা জোরালোভাবে উপস্থাপন করতে হবে এবং তৎপরতা অব্যাহত রাখতে হবে। সব সমস্যার সমাধানের জন্য ওনারা ঘুরে ফিরে বাংলাদেশের অঙ্গীকারের দিকে গেছেন, মুক্তিযুদ্ধের অঙ্গীকারের দিকে, ঘোষণাপত্রে, সংবিধানে যদি বাংলাদেশকে ঠিকঠাক মতো চলতে দিতে হয়, মানে চালাতে চাই এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমাদের অবস্থানটাকে সুদৃঢ় করতে চাই, সেই গণতন্ত্র
বিকল্প নেই, নির্বাচন, ভালো নির্বাচনের বিকল্প নেই, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসনের কোনো বিকল্প নেই। এগুলো নিশ্চিত করবার দিকে মনোযোগ দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।